আছে? এই প্রশ্নগুলো মানুষের মনে এখনো কেন মানে জায়গা হচ্ছে না, যারা ফেরেশতা মনে করছে? অনেকে জানে না বিষয়টি। এক। দুই নম্বর হচ্ছে সামাজিক ব্যবসাটা অনেকে বোঝেও না। ভাবে যে উনি সমাজের উন্নতি করার জন্য কথাবার্তা বলছেন। তিনি যে ফোকাসড একজন মানুষ, অর্থকড়ি ছাড়া আর কোনো কিছু তার মাথার মধ্যে কিন্তু খেলে না। ফোকাস ভাবে বকধ্যানের মতো তিনি কিভাবে অর্থ অর্জন করা যায় তার এবং তার প্রতিষ্ঠানের জন্য, সেই লক্ষ্যে তিনি সর্বক্ষণ ব্যতিব্যস্ত। সেটা হচ্ছে অর্থনীতি, নিরাপত্তা এবং শিক্ষাঙ্গনে যে ছাত্র সমাজে যে নৈরাজ্য, এই সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা দিয়েছে। আজকেও দেখা গেছে যে এনসিপির একটি সমাবেশে, তারা যে সমাবেশের নাম দিয়েছে যে রোড মার্চ করছে বা পদযাত্রা করছে, সেখানে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদেরকে জোর করে তাদেরকে সেখানে অংশগ্রহণ করানো হয়। সেটা নিয়ে আবার তারা বিক্ষোভও জানিয়েছে। এই যে ছোট ছোট বাচ্চা, তারা রাজনৈতিক সচেতন হবে সেটা আমরা চাই, কিন্তু জোর করে স্কুলের সময় বাদ দিয়ে তাদেরকে, যেমন আমরা আগেও অতীতেও দেখেছি, বিশেষ অতিথি আসলে তাদেরকে রোদে দাঁড় করিয়ে অত্যাচার করানো হতো, যেটা টর্চার, মেন্টালি টর্চার, হিউম্যান টর্চার। তো বর্তমান সময় কিন্তু এনসিপি সেই ধারাই হাঁটছে। তারা তো বলেছিল যে নতুন পরিবর্তন নিয়ে আসবে, কিন্তু আমরা তো নতুন কিছু দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, তারা হিন্দুদের বাড়িঘর তাদেরই একদল ভেঙে আসে, আবার তারা বলে যে আমরা বিচার চাই, মানে তারাই আবার সাধু সাজে। এখন আমরা আসলে এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নতুন একটি জায়গায় দেখতে চেয়েছিলাম। আমরা তো সবাই দেখতে চেয়েছি নতুন আসুক, নতুন ভাবে বাংলাদেশটাকে গড়ে তুলুক, সেটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের হোক, যারা বাংলাদেশটাকে ভালোবাসবে। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন একটি বক্তব্যে যে বাংলাদেশের 24-এ নাকি পুনর্জন্ম হয়েছে। বাংলাদেশে কি আদৌ পুনর্জন্ম হয়েছে? এটা কি আপনি বিশ্বাস করেন? এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তিনি যেদিন জানান দিয়েছেন যে তিনি একটা রিসেট বাটন নিয়ে প্রেস করেছেন এবং সমস্ত ইতিহাস মুছে গেছে, সেদিন থেকে আমার মনে হয়েছে যে তিনি ইতিহাসের মুখোমুখি একটা অবস্থান নিয়েছেন। অর্থাৎ আপনার তিনি ইতিহাস সচেতন, কিন্তু ইতিহাসকে তার মতো করে রচনা করতে চান, যেটি এটা অসম্ভব কাজ। পৃথিবীর কোনো মানুষ এই কাজটি করবার ক্ষেত্রে সচেষ্ট হয়নি। তিনি সবেধন নীলমণি একমাত্র নোবেল লরেট বর্তমান বাংলাদেশে এই স্পেসটার সুযোগ নিয়ে যা নয় তাই করবার চেষ্টা করছেন, যা নন তাই হবার ভাব ভঙ্গি করছেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আপনার যে সময় তিনি দায়িত্ব নিলেন, দেশের শপথ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তখন সবার প্রত্যাশা ছিল যে এই প্রথমবারের মতো একজন নোবেল লরেট বাংলাদেশের সরকার প্রধান হলেন। না জানি কি হয়, কি অভূতপূর্ব উন্নতি পরিবর্তন সূচিত হয় এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন মোড়কে আবির্ভূত হবে বিশ্ব মানচিত্রে। হয়েছে, কিন্তু নেতিবাচক অর্থে ক্রমে ক্রমে এমন জায়গায় পৌঁছে গেছে নৈরাজ্যের চরমে। এবং এখন অনেকেই হয়তো ভাববেন যে আসলে ভদ্রলোক অ্যানার্কিস্ট, এবং যদি নোবেল তাকে অ্যানার্কিজমের জন্য দেওয়া হতো তাহলে বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হতো। এবং মজা হচ্ছে এখানে যে এককভাবে তিনি কিন্তু এই পুরস্কারটি অর্জন করেননি, যৌথভাবে তিনি এবং তার প্রতিষ্ঠান, যেটি মূলত নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, সেই এম্পাওয়ারমেন্টের স্বীকৃতি স্বরূপ তাকে এবং সেই প্রতিষ্ঠানের আপনার একজন অগ্র সৈনিক হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এখন নোবেলের অপব্যবহার যদি কেউ করে থাকে, তাহলে আমরা জানি যে কেউ কেউ বাইরে দ্য বার চলে যান। যেমন বেলারুশে একজন নোবেল বিজয়ীকে আমরা পেয়েছি, তার ঠাঁই হয়েছে জেলখানায়। এখন প্রফেসর ইউনূস নিজেও তো শপথ গ্রহণ করেছেন সরকার প্রধান হিসেবে এমন সময় যখন তিনি দণ্ডিত ব্যক্তি ছিলেন। এটা নিয়ে আপনার সিনিয়র জার্নালিস্ট এ কে এম পাটোয়ারি যখন টকশোতে উপযোগ্য বিষয় হিসেবে নিয়ে আসলেন আলোচনায়, তখন কিন্তু তড়িঘড়ি করে আমরা দেখলাম যে ভূতাপেক্ষা একটা স্টাইলে তাকে এই দণ্ড থেকে রেয়াত দেওয়া হলো। এখন বাংলাদেশে এই প্রথমবারের মতো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যখন সরকার প্রধান হতে পারলেন, তার ফলে যে প্রেসিডেন্সটা তৈরি হয়ে গেল, ভবিষ্যতে যিনি দণ্ডপ্রাপ্ত তাকে নিয়ে আর কথা বলা যাবে না। আইনের প্রয়োগ বা ধারাটা এমন, একবার যদি বেআইনি কাজ হয়, সেই প্রেসিডেন্স দেখে আপনি ভবিষ্যতে আরেকটা বেআইনি কাজ করতে পারবেন। তখন এটা নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগ খুঁজবে না। আর প্রফেসর ইউনূসের ধর্মবোধ, তার একাডেমিক রেকর্ড, এগুলো নিয়ে নানা কথাবার্তা আছে এবং সেটি সরস আলোচনার বিষয়ে প্রস্তুতি পরিণত হয়েছে। আওয়ামী লীগ বলুন, আপনার জাতীয় পার্টি বলুন, বিএনপি বলুন, বা বিএনপি একজন সিনিয়র নেতা, তিনি আপনার এই বিষয়টা ফয়সালাও করবার জন্য দায়িত্ব দিয়েছেন জামাতের আমিরকে। অর্থাৎ সেই অর্থে চারটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি এই
আপনার বয়ানের মধ্যে এসে পড়েছে। এখন মজা হচ্ছে যে চার্চীয় কায়দায় ঈদ উল ফিতরের নামাজের ময়দানে ঈদগাহে উপস্থিত হয়েছেন এমন ভঙ্গিতে, যেটা অনেকটা চার্চে মানুষ যেভাবে প্রার্থনা করে, চেয়ার টেবিল পানির গ্লাস এগুলো পাশে রেখে। এটা নিয়ে সমালোচনা হওয়ার পর ঈদ উল আজহার সময় তিনি চেয়ার টেবিল বিদায় করে দিয়েছেন, নিজে মাস্ক লাগিয়ে বসে পড়েছেন। একজন সিনিয়র সিটিজেন হিসেবে পায়ে ব্যথা হয়তো থাকতে পারে, সেই ওজোর দেখি। এবং যখন চার্জ সেট করা লোকজন ঈদগাহের মুসল্লিদের পক্ষ থেকে আপনার স্লোগান তুললো যে আমরা আপনাকে আরো 5 বছর চাই, আপনি দালালদের কথা শুনবেন না, তখন তিনি এতই আবেগ আপ্লুত হয়ে পড়লেন, রীতিমতো বাঁশের বেড়া যেটা দেওয়া ছিল সেটাতে প্রায় ধাক্কা খান আর কি। সৌভাগ্যক্রমে এসএসপির দৃষ্টি আকৃষ্ট এবং তারা তাকে রক্ষা করেছিলেন, তা না হলে জখম হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে মুসল্লিরা তো চায় তিনি আরো 5 বছর থাকেন। এখন এখন তো 5 বছরে নেমে এসছেন। ইনানি বৈঠক যখন করলেন তৎকালীন সেনাপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে আপনার ফ্যাগ এন্ড অফ আপনার লাস্ট 111 সরকারের সময় তিনি বলেছিলেন যে আমার ন্যূনতম 10 বছর দরকার দেশ মানুষ করার জন্য। অর্থাৎ প্রথম থেকেই চিন্তা তার ব্যাক অফ দ্য মাইন্ড যে তিনি 10 বছরের জন্য ন্যূনতম একটা হিসাব করে নিয়েছেন যে একদিন বাঁচবেন বা সক্ষম থাকবেন, এই সময় তিনি পূর্ণ মাত্রায় সরকার প্রধান হিসেবে ক্ষমতা এনজয় করবেন। এখন এই 10 মাসে 11 বার তিনি কিন্তু দেশের বাইরে ঘোরাফেরা করেছেন। তাতে দেশের মানুষের মানে কল্যাণ কতটুকু সাধিত হয়েছে আমরা কিন্তু এখনো জানি। একটা সময়ে আমরা সমালোচনা করতাম বাংলাদেশের কেন মানে ওনার বিরুদ্ধে কেন স্লোগান দিচ্ছে, কফিন মিছিল করছে, এত টাকা পায় কোথায়, বিদেশ ভ্রমণ করে, কিন্তু শেয়ার বাজারে টাকা নেই। তারা তো সেটা নিয়ে ভাবিত নন। তার চিন্তা হচ্ছে তার প্রতিষ্ঠান এবং তার স্বার্থ রক্ষা হলেই হলো। এটার জন্য রেয়াত নেওয়া থেকে শুরু করে রিবেট নেওয়া থেকে শুরু করে যত রকমের সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সেটি জনগণের এট দ্য এক্সপেন্স অফ দ্য পিপল। কারণ এই করের টাকা তিনি যদি জমা দিতেন তাতে জনগণের লাভ হতো। সেই করের টাকা দিয়ে শিক্ষা খাতে উন্নতি করা যেত, আপনার স্বাস্থ্য খাতে উন্নতি করার চেষ্টা করা যেত, তা না সেই সুযোগটা তিনি কিন্তু জাতিকে দেননি। তিনি তার এই পদটাকে ব্যবহার করেছেন তার নিজের অ্যাগ্রেন্ডাইজমেন্ট এবং তার প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার্থে। এটা এই গ্রামীণ ব্যাংকটা কি তার প্রতিষ্ঠান? এটা তো 400 কোটি টাকা অনুদান শেখ হাসিনা দিয়েছিলেন ওনাকে, এটা তার প্রতিষ্ঠান হিসেবে কি দিয়েছিলেন না জনগণের জন্য দিয়েছিলেন? দেখুন, তিনি তো এটাকে পার্সোনাল ফ্রিডম বানিয়ে ফেলেছেন অনেকটা সেরকম, এবং একেবারে চাইল্ডিশ কন্ডাক্ট যাকে বলে সেই রকম একটা অবস্থান নিয়ে বসেছিলেন যে কোনো অবস্থায় তিনি এই শীর্ষ পদ ছাড়বেন, বয়স যাই হোক, পারলে আমৃত্যু থাকে। স্যালারি ছিল সেই আমলে 6,000 টাকা, এখন তো ওনার সারা পৃথিবীতে ওনার ফাউন্ডেশনের নামে হাজার হাজার কোটি টাকার প্রতিষ্ঠান আছে। এই প্রশ্নগুলো মানুষের মনে এখনো কেন মানে জায়গা হচ্ছে না, যারা ফেরেশতা মনে করছে? অনেকে জানে না বিষয়। এক, 2 নম্বর হচ্ছে সামাজিক ব্যবসাটা অনেকে বোঝেও ভাবে যে উনি সমাজের উন্নতি করার জন্য কথাবার্তা বলছেন। তিনি যে ফোকাসড একজন মানুষ, অর্থ করি ছাড়া আর কোনো কিছু তার মাথার মধ্যে কিন্তু খেলে না। ফোকাস ভাবে বকর ধানের মতো তিনি কিভাবে অর্থ অর্জন করা যায় তার এবং তার প্রতিষ্ঠানের জন্য সেই লক্ষ্যে তিনি সর্বক্ষণ ব্যতিব্যস্ত।